সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে বিএনপি যখন বিরোধী দলে থাকে এমন অরাজনৈতিক এবং জঘন্য আচরণ সম্পন্ন একটা সরকারি দল পায় যে তাদের সাথে কোনো গণতন্ত্রের কথাই চলে না। আবার বিএনপি যখন সরকারি দলে ছিল বিগত দিনে এমন একটা বিরোধী দল ছিল যাকে মানে কোনো নিয়ম কানুন শৃঙ্খলা আদব কায়দার ভিতরে ফেলা যায় না। তো একই রকম দুর্ভাগ্য যে এমন একজন বিরোধী দল, এমন একটা দল হলো বাংলাদেশে যেই দলটার অতীত থেকে শুরু করে বর্তমান এবং ভবিষ্যৎ তো বলে দিবে বর্তমানের উপরই প্রত্যেকটা জিনিস হচ্ছে তাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কালচার, বাংলাদেশের মতামত, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের রাজনৈতিক আদব যে আছে এটা বহির্ভূত একটা আচরণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লেবাস, যে মুখের লেবাস, আচরণ, মুখের লেবাস, পোশাকের লেবাস একরকম, আর আভ্যন্তরীণ লেবাসটা হচ্ছে এত উগ্র, এত নগ্ন, এত নোংরা, যেটার সাথে বাংলাদেশের সভ্যতার একটা বিপক্ষে অবস্থান। যদি আপনি বলেন কেমন, যেমন আমি টকশো করলাম, আমি রাজনৈতিক সমালোচনা করলাম, কমন্সে যে দেখবেন আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে এটা একবারে দিনমজুরের ছেলে পর্যন্ত ইউজ করে না। একটা অশিক্ষিত অজ্ঞ হিরোইনখোর, নেশাখোর মানুষ পর্যন্ত ওই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে না। যেই ল্যাঙ্গুয়েজগুলো তাদের বিপক্ষে এতটুকু গেলে যেভাবে কমান্ডসে তারা ইউজ করে, এটা হচ্ছে এক নম্বর সমস্যা। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতিবিদ ইউনূস সাহেব অর্থনীতিতে সফল এটা আমি বলতে পারলাম না এই ১.৫ বছর তার শাসনামলে, কারণ অর্থনীতি যে পরিমাণ খারাপ ছিল উনি আরও ২ মাত্রা খারাপ করে গেছেন। স্বাভাবিক কারণে এই একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই বাংলাদেশের নাবিশ্বাস চাহিদা এবং ১৫ বছর যে অবকাঠামোগত বলেন, সাংস্কৃতিক বলেন, মানসিক বলেন, আইন শৃঙ্খলা বলেন, মানুষের চাহিদা প্রত্যাশার যে ব্যাপক একটা আকার, এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শৃঙ্খলা। এখানে সরকার একটা সুসংগঠিত সরকার, তার সরকারের চেয়ে শক্তিশালী হতে হবে তার রাজনৈতিক সংগঠনকে, এবং তার রাজনৈতিক সংগঠন সরকারের যত বেশি শক্তিশালী, যত বেশি অনেস্ট, যত বেশি ডেভোটেড, সরকারের লংজিভিটিটা তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে এই 3টা চ্যালেঞ্জ তো আছেই। তারপরে এখানে একটা বৃহৎ দল যারা 15 বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে নির্বাচন ছাড়া জগদ্দল পাথরের মতো বসেছিল, বসে থেকে অপকর্ম করে একবারে তারা শুধু একটা তৃণমূলের পর্যন্ত, প্রধান বিচারপতি পর্যন্ত দেশ ছাড়া পলাতক, তারা দেশ ছেড়ে বিদায় নিতে তারা বাধ্য হয়েছে। এখন এদের অপকর্ম, এদের দুর্নীতি, এদের অপশাসনের বিচার এটা সময়ের দাবি। এই নিয়ে কারোর কোনো ক্ষোভাক্ষেপ নাই যে সততার সাথে বিচারটা করতে হবে। কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে পুলিশ পাহারা দিয়ে আপনি কয়দিন তাদের পার্টি অফিসে তালা লাগাবেন, কয়দিন তাদেরকে রাখবেন? পুলিশের তো কাজ আছে। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজেই বললেন যে আর্টিকেল 36, 37, 38, 39 মানুষের মতামতের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সভা সমিতির স্বাধীনতা, এই পুলিশ কয়দিন এইটা দিয়ে আটকে রাখবে? এই যে একটা ব্যাপার। এখন এইখানে আপনার রাজনৈতিক, যেমন জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, প্রতীক কেড়ে নিল, তো জামাত ইসলাম গুপ্ত হিসেবে 15 বছর আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করলো, আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের ভিতরে থেকে নেতৃত্ব পর্যায়ে থাকলো। আবার দেখেন আওয়ামী লীগের ভিতরে থেকে গোলাগুলি খেলো, করলো, সব কিছু মিলায় মিশা সব কিছুর ভিতরে যে ছিল তারা, এটা তো একবারে স্পষ্ট গুপ্ত সুপ্ত হিসেবে যেখানে যা ছিল এখন কিছুটা বেরোয়ছে। এরপরে আরও আছে, আওয়ামী লীগের ভিতরে গুপ্ত আছে, আমাদের দলও যদি আপনি ঘাটতে যান তৃণমূল থেকে শুরু করে আচ্ছা অবশ্যই আমাদেরও গুপ্ত আছে। এই জন্য আমি জামাতের কাছে বিরোধী দল হিসেবে অনুরোধ করবো, আর গুপ্ত সুপ্ত না, যা আছে ক্লোজ করে নিজের দলে নিজে ঢুকান, এবং আমরা আপনাদের দেখতে চাই। পোস্ট থাকবে বিএনপির, ভোট করবে দাঁড়িপাল্লার, বিএনপির বলবে আমি সমর্থক, আর হচ্ছে ভোট দিবে দাঁড়িপাল্লায়, বলবে আমি মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তির নৌকা হব, আর টাকার বিনিময়ে যে দাঁড়িপাল্লাতে উঠে যাব, এগুলো তো কন্ট্রাডিকশন। তো রাজনীতির স্বচ্ছতা থাকা দরকার। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এবারকার ভোট দেখেন, এক তো বেহেস বিক্রি করলো, দ্বিতীয়ত শত শত কোটি টাকা, এবং প্রত্যেকটা ভোটার, বিশেষ করে আমার এলাকায় 88,000 ভোটার আওয়ামী লীগের, প্রত্যেকটার কোটি কোটি টাকা দিয়ে ভোটগুলো কিনলো, এবং পার ডে তাদের জন্য বরাদ্দ ছিল। এই 88,000 ভোটের বরাদ্দ পার ডে, বিরিয়ানির প্যাকেট উইথ হচ্ছে প্যাকেটে খাবার, ভোটের নাম্বার, প্যাকেটে টাকা, খাবারের সাথে টাকা, এবং ভোটের নাম্বার দেওয়ার নাম করে মুদিখানার দোকানে নাম দিয়ে দেওয়া হলো। ফার্মের মুরগি কোথায় পাওয়া যাবে সেটা পর্যন্ত খাঁচাকে খাঁচা, প্রশাসনের সামনে বিলি।
এবং যেই সমস্ত জায়গায় জামাত ইসলাম সেকেন্ড ছিল বাংলাদেশের রাজনীতিতে, সেই জায়গায় 1.5 বছরে ইউনূস গভর্নমেন্ট তার প্রশাসন ঢেলে জামাতের মতো করে কিন্তু সাজাই দিছে। এবং ওই সমস্ত জায়গায় 2008-এর মতো একদম ফরম্যাটে নির্বাচন হয়েছে। এখানে আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ধরতে পারেন, সাতক্ষীরা জেলা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সবচেয়ে দুঃখজনক হচ্ছে রংপুর আর কুড়িগ্রামের। ওইখানে হয় ফার্স্ট আওয়ামী লীগ নয় জাতীয় পার্টি, থার্ড হচ্ছে বিএনপি, জামাত হচ্ছে ফোর্থ। ফার্স্ট আর সেকেন্ড মিলে ফোর্থকে ভোট দিল এবং ফোর্থ দেখেন ওখানে বিজয়ী, যেখানে 5,000, 7,000, 10,000 বেশি ফোর্থের ভোট নাই। তাহলে এই যে তুগলুকি ঘটনা, জামাতকে যেখানে ফার্স্ট দেখাচ্ছে তো কাস্টিং 80-88, আর বিএনপিকে যেখানে পাস দেখাচ্ছে কাস্টিং হচ্ছে 50% ভোট, এরকম করে দেখাচ্ছে। তারপরে প্রশাসনিক, আমার চাঁপাইনবাবগঞ্জে ডিসি নিয়ে গেল, ধরেন সে 12 মাস 14 মাস কাজ করলো, 15 দিনের জন্য একটা ডিসি নিল, যখন জানলো যে একে কায়দা করতে পারবে না, জামাতের নেতারা কথাবার্তা বলে রাত 3টার সময় তাকে উইথড্র করলো। যেদিন শেখ হাসিনার মামলার রায় হয়, তো রাত 3টার সময় ডিসি উইথড্র, কি একটা তুগলুকি ঘটনা। তারপরে আপনার থানার ওসি থেকে শুরু করে আপনার এই যে এগ্রিকালচারের ডিডি থেকে শুরু করে, ওই ডিডির যে বস বিভাগীয়, সে ডিআইজি পর্যন্ত, থানার ওসি পর্যন্ত, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি পর্যন্ত খুতবাতে বাধ্যতামূলক দাঁড়িপাল্লার ভোট চাইতে হবে। এখন ধরেন চাঁপাইনবাবগঞ্জ খুব রক্ষণশীল একটা এলাকা এবং এখানকার মানুষ ধর্মভীরু এবং মধ্যবিত্ত নিম্ন মানসিকতা মানুষও আছে, মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্তের সংখ্যা খুবই কম। শিক্ষিত যারা এলিট তারা তো আর ওখানে বসবাস করে না, তারা সব ঢাকায় বিভিন্ন হায়ার অফিসিয়ালি পোস্ট পজিশনে থাকে, বিচারপতি, সচিব, এটা ওটা সেটা। কিন্তু এইরকম একটা এই যে বেহেস্তের টিকিট বিক্রি, মানে মনে হচ্ছে মানুষ টিকিট কেনার জন্য জীবন দিতে, যে কিনতে হবে এবার। আর মানুষের ভিতরে একটা ধারণা যে সবাইকে দেখলে আমাদের দেখেন আমরা এবার ক্ষমতায় যাচ্ছি, এই যে এমনভাবে, এবং আমাদের গায়ে বিএনপির গায়ে ট্যাগ লাগানো যে বিএনপি ভালো না, বিএনপি সহ 111-এ মামলা হয়েছে, আমাদের নামে হয়, ওরা চাঁদাবাজ, ওরা টেম্পু স্ট্যান্ড দখল করে, তারপরে কিসের ফ্যামিলি কার্ড, এগুলো হবে না, এই সমস্ত কথাবার্তা। আরও দুঃখজনক যে প্রত্যেকটা আওয়ামী লীগের ওয়ার্ডে যে অফিসগুলো ছিল, সেই অফিসগুলো তারা 5ই আগস্টের পরে তালা লাগায় ফার্নিচার নিজের বাসায় নিয়ে গেছে এবং তাদের সাথে চুক্তি করছে যে তোমরা আগে জামাত নিয়ে গেছে এবং তারা চুক্তি করছে ওয়ার্ড আওয়ামী লীগের সাথে যে তোমরা আগে ফার্স্ট তোমাদের সেন্টারে হবে, দেন আমি তালা খুলবো, ফার্নিচার দেবো। এবং আমার ঝিলিম ইউনিয়নে, আমনুরা ইউনিয়নে এরকম একটা ওয়ার্ডের এই ঘটনা, পরে ওয়ার্ডের সভাপতি ফোন দিয়ে বলতেছে যে আমাদেরকে বললাম, ওখানে আবার জামাতের যে নির্বাচিত এমপি নুরুল ইসলাম বুলবুল সেদিন বাসায় প্রেজেন্ট, ও যখন বলছে যে ভাই জিতায় তো দিচ্ছি সেন্টারে, এখন আমার তালা চাবি দিয়ে যান, বলে আমার বাসায় এসে নাও, বাসায় নিয়ে যেতে নুরুল ইসলাম বুলবুল ওখানে বসা এবং প্রকাশ্যে টাকা বিতরণ করছে। ডিসিকে আপনি বলবেন ডিসি নীরব, লাঠি প্রকাশ্যে, বাঁশের লাঠি ধরার পর বুঝলেখা দিয়ে ছেড়ে দিচ্ছে। মানে কি যে তুগলুকি। এবং নির্বাচনটা মনে হচ্ছে যে নিজে একটা পাতানো খেলায় পা দিলাম আর নিজের জীবনের সবচেয়ে মনে হয় বড় ভুল করলাম ব্যক্তিগতভাবে। নিজেরা এই নির্বাচনটা ব্যক্তিগত একটা নির্বাচন, মানে দলীয় নির্বাচন কি প্রশাসনের নিরপেক্ষতা কি, যে 15 বছর যুদ্ধ করলাম যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেই নিরপেক্ষটা তো বিন্দুমাত্র নাই। এত পক্ষপাতমূলক, এত পরিকল্পিত এবং পরিকল্পনাটা এত সুসংগঠিত, এত চমৎকার করে তারা পরিকল্পনা করে ভোটটা করলো। এবং প্রিজাইডিংয়ে দেখবেন এখানে চেম্বার আছে, প্রিজাইডিংয়ের চেম্বার 2008-এও কিন্তু ছিল, চাপায় তাই করছে। ভোটার দাঁড়ায় আসছে, ব্যালট পেপার নাই। যখন আমাদের ওয়ার্ডের সভাপতি অধ্যাপক বাড়ি, সে যখন সাংবাদিক ডাকতে গেছে, তখন হুলুস তুলুস করে পুলিংরা এসে তাকে ধরছে, ধরে বলে যে দাঁড়ান 4তলায় প্রিজাইডিং অফিসার, তোর কাছে হচ্ছে ব্যালট পেপার আছে। তখন বলছে কেন বুথে ব্যালট থাকবে, প্রিজাইডিং অফিসারের ওখানে ব্যালট থাকবে কেন? এখন প্রত্যেকটা ধারের বাথরুমে গেল, গণনার আগে তো বাক্স প্রিজাইডিং অফিসারের কাছে নিয়ে গেল, ওইখানে তো পুলিংরা থাকছে না, পুলিং চেঞ্জও হচ্ছে। তখন বাক্স যদি পাল্টায় দেয় আপনি কি করবেন? করার কিছু আছে তার কোনো আলামত আছে? আপনি কোনো কিছু জবাবদিহি করতে পারবেন, প্রমাণ করতে পারবেন? বুঝা ছাড়া আর চোখে দেখা ছাড়া আর মুখে বলা ছাড়া কিচ্ছু করেন।